তো শুরু করবো আজকে সিভিএস ফিজিওলজির আমাদের আলটিমেট ক্লাস আর কি, সেকেন্ড টু লাস্ট। মানে এটা 5 নাম্বার, এরপর 6 নাম্বার দিয়ে আমরা ইসিজিতে শেষ করবো। তো হার্ট রেট আর হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম হচ্ছে উম, এই যে ব্লাড প্রেশার মেনটেন করে কারা, আমরা বলেছিলাম শর্ট টার্ম কিছু রেগুলেটর আছে, লং টার্ম আছে, ইন্টারমিডিয়েট টার্ম আছে। তো মেইনলি জি ব্যারোরিসেপ্টর, কেমোরিসেপ্টর, সিএনএস ইসকেমিক রেসপন্স, তারপর হচ্ছে রেনিন এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম, এগুলো আলোচনা করেছি। তো হার্ট জি রেট জি এই মানে ব্যারোরিসেপ্টর কেমোরিসেপ্টর মেনটেন করে। সাথে হচ্ছে আমাদের যোগভাবে হচ্ছে দুইটা, বেইন ব্রিজ রিফ্লেক্স আর কুশিং রিফ্লেক্স। তো এই যে ব্যারোরিসেপ্টর ওই গত দিনের ছবিটাই দিয়েছি, এটা বোঝার জন্য যে আমরা গত দিনে যা পড়েছি আজকেও তাই, ব্যারোরিসেপ্টরের কোনো তেমন চেঞ্জ নাই। কারণ এই যে আমরা এটা পড়েছিলাম না, যদি আর্টেরিয়াল প্রেশার বা ব্লাড প্রেশার কমে যায় তাহলে ব্যারোরিসেপ্টর জি স্ট্রেস কমে যাবে। অ্যাক্টিভ তাহলে সে স্ট্রেস সিগন্যাল কমে পাঠাবে যাবে। কোন কোন নার্ভ দিয়ে, 9 আর 10 ওই আমরা এটা বলেছি। হ্যাঁ, হাইপোগ্লোসাল আর ভেগাস নার্ভ। হুম। গ্লোসোফেঞ্জিয়াল আর হচ্ছে হাইপোগ্লোসাল না, গ্লোসোফেঞ্জিয়াল আর হচ্ছে ভ্যাগাস, মানে নাইন সরি, আর টেন গ্লসোফেরেঞ্জিয়াল আর ভেগাস নার্ভ, নয় 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 আর 10। তারপর তারা সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বাড়ায় দিবে, প্যারাসিম্প্যাথিক কমায় দিবে। তো সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বাড়ায় দিলে আলটিমেটলি হার্ট রেট বাড়বে। হ্যাঁ, তো আমাদের হার্ট রেট নিয়ে তো হার্ট আলোচনা রেট চলছে। বাড়বে, জিপিও বাড়বে। হ্যাঁ, জি বিপিও বাড়বে। তো বিপি পর্যন্ত আমরা গেলাম না, কারণ আজকে আলোচনা করতে আমরা হার্ট রেট নিয়ে। হ্যাঁ, তাহলে হার্ট রেট পর্যন্ত থাকলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে ওকে। এর অপোজিট ঘটনা ঘটলে এর উল্টা ঘটনাটা ঘটবে। তো যদি কেমোরিসেপ্টরের কথা বলি, কেমোরিসেপ্টরের ঘটনাও তাই, এই গতকালের ক্লাসে আর কি। যে প্রেশার যদি আমরা বলেছিলাম যে 80-র কম হইতে হয় সাধারণত কেমোরিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হইতে হলে। কারণ কেমোরিসেপ্টরের ঘটনা কি, কেমোরিসেপ্টর প্রেশার সেন্সিটিভ না, যেহেতু তারা কেমিক্যালি মানে সেন্সিটিভ। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোতে সেন্স করতে পারে। যদি অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। তো প্রেশার যদি বেশি কমে যায়, মানে ভলিউম যদি বেশি কমে যায় বা প্রেশার বেশি কমে যায়, তখন এত কমে যায় যে এই অক্সিজেনটা তার জন্য ঘাটতির মতো মনে হয়, তখন সে অ্যাক্টিভেট হয়। মানে 80 কম হওয়া লাগে লিমিট অফ মার্কার প্রেশারটা। তাহলে ব্লাড ফ্লো কেমোরিসেপ্টর কমে গেলে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো বেড়ে যাবে। তারপর হচ্ছে কেমোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে ব্র্যাডিকার্ডিয়া করবে আর কি। মাঝখানে মানে একটা পয়েন্ট আছে, সেটা গত ক্লাসে শীট দেখলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা দিয়েছে, এই জন্য এটা নিয়ে বলতেছি না। এই যে এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্ট গুলো আছে মাঝখানে। এখন আমরা যে দুটা নতুন জিনিস পড়বো সেটা হচ্ছে কুশিং রিফ্লেক্স আর হচ্ছে বেইন ব্রিজ রিফ্লেক্স। তো আমরা বেইন ব্রিজ রিফ্লেক্সটা আগে দেখি। বেইন ব্রিজ রিফ্লেক্স হচ্ছে, এই দেখেন, ভেনাস রিটার্ন যদি হার্টে বেড়ে যায় তাহলে রাইট এট্রিয়াম স্ট্রেস হবে। হ্যাঁ, রাইট এট্রিয়াম স্ট্রেস হবে। হার্ট মানে আমরা বলতেছি রাইট এট্রিয়াম। হ্যাঁ, সুপ্রিয়র ভেনা বা ইনফিরিয়র ভেনা কাভাতে রাইট এট্রিয়ামে জি ব্লাড আসলো, তো রাইট এট্রিয়াম স্ট্রেস হইলো। এখন রাইট এট্রিয়াম স্ট্রেস হইলে সে তার স্ট্রেস রিসেপ্টর আছে কিছু, ওই যে ব্যারো রিসেপ্টরের মতোই, সে স্ট্রেসের ফলে স্টিমুলেটেড হয়। এই যে পরের লাইনটা দেখেন, ইনক্রিজ অ্যাট্রিয়াল স্ট্রেস রিসেপ্টর, মানে হচ্ছে অ্যাট্রিয়াল স্ট্রেস বাড়বে আর কি। আর সেই রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হবে, সে এই যে মেডুলাতে সিগন্যাল পাঠাবে। হ্যাঁ, তারপর মেডুলার সিগন্যাল পাঠাতে ভ্যাগাল স্টিমুলাস হবে। ভ্যাগাস কি কি নার্ভ আমরা জানি, প্যারাসিম্প্যাথিক। হ্যাঁ, প্যারাসিম্প্যাথিক হচ্ছে, সরি, অ্যাক্টিভিটি কমাই দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেবে। তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দিলে আমরা কি জানি, হার্ট রেট বাড়ে আর কি বাড়ে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে। ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে কি হবে, কার্ডিক আউটপুট বাড়বে। কারণ এইটার সুবিধা কি, বা এটা এই রিফ্লেক্স না থাকলে কি হতো, আপনি চিন্তা করেন যে ভেনাস রিটার্ন বেড়ে গেল, মানে হচ্ছে সুপ্রিয় ভেনা বা ইনফিরিয়র ভেনা ব্লাড আসলো, সেই ব্লাডটা অ্যাট্রিয়ামে বেশি পরিমাণে আসলো, অ্যাট্রিয়ামে স্ট্রেস হইলো, কিন্তু এই স্ট্রেস অ্যাক্টিভ হইলো না। না হইলে তখন তো মুশকিল, বেশি ব্লাড আসতেছে কিন্তু তাহলে পাম্প করতে পারতেছে না হার্ট, সেই বেশি ব্লাডটা তো পাম্প করতে হবে। বেশি ব্লাড আসলে বেশি ব্লাড পাম্প করতে হলে বেশি কন্ট্রাকশন লাগবে, কন্ট্রাকশন পাওয়ার, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই দিতে হবে। এই জন্য এই বেইন ব্রিজ রিফ্লেক্সটা জরুরি, যে আপনার ভেনাস রিটার্ন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। জিনিসটা এই না, দেখেন তো, ভেনাস রিটার্ন বাড়লে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়ছে, এটাই তো আমাদের এই জি জি মূল জিনিস। যদি ধরি বেইন ব্রিজ রিফ্লেক্সের, তাহলে এটাই তো, যে ভেনাস রিটার্ন বাড়ছে, এখানে কার্ডিয়াক আউটপুট বাড়ছে। তাহলে এই রিফ্লেক্স থাকার সুবিধা হইতেছে যে ব্লাড জমতেছে না কোথাও। যদি রিফ্লেক্স না থাকতো, রাইট এট্রিয়ামে থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড গেছে, রাইট ভেন্ট্রিকল ঠিক মতো পাম্প করতে, মানে আগের থেকে বেশি করে ফোর্স ক্রিয়েট করার কথা, কিন্তু করতে পারতেছে না। তাহলে আলটিমেটলি ব্লাড জমে যেত রাইট ভেন্ট্রিকলে, রাইট এট্রিয়ামে ব্লাড জমতো, সেই ব্লাড ব্যাকফ্লো হয়ে ব্যাক প্রেসারে গিয়ে বিভিন্ন মানে সিস্টেমিক সাইডে গিয়ে জমতো, মানে কনজেশন হইতো। ঠিক আছে, যদি এই রিফ্লেক্স না থাকতো, এই রিফ্লেক্সের ফলে এই কনজেশন গুলো হইতেছে না। রাইট এট্রিয়ামে বেশি ব্লাড আসলে মানে ভেনাস রিটার্ন বেশি আসলে
কার্ডিয়াক আউটপুট না, ফার্স্ট আর লাস্টের কথা মনে রাখলেই চলবে। যে ভেনাস রিটার্ন বেশি হলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কিভাবে বাড়বে? এই বেন ব্রিজ রিফ্লেক্স দিয়ে। ঠিক আছে, বেন ব্রিজ রিফ্লেক্স গেল। এখন আসেন কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সে তাহলে মূল কথা কি? ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেইজ করবে, করলে আপনার এই যে ব্র্যাডিকার্ডিয়া হবে, এই যে এটা, হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেইজ করলে ব্র্যাডিকার্ডিয়া হবে, হার্ট রেট স্লো হবে নাকি? এটা হচ্ছে ওর কথা, মানে একই সাথে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ছে এবং হার্ট রেট স্লো হয়েছে। এটার ঘটনা কি? এটার ঘটনা হচ্ছে যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, মানে ব্রেনের ভিতরে প্রেশার বেশি, তখন তো সে আশেপাশে ভেসেল জি গুলোকে চাপ দিবে। চাপ দিবে, তাহলে সেরেব্রাল পারফিউশন প্রেশার কমে যাবে, মানে ব্লাড ভেসেলের উপর চাপ পড়ে গেছে, তো মানে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, সোজা আলাপ এটা। তাহলে জি ইসকেমিয়া হবে, তাই তো? মানে মেডুলাতে ব্রেন জি স্টেম ইসকেমিয়া। ইসকেমিয়া হলে ভ্যাসোমোটর সেন্টার অ্যাক্টিভেট হবে, সিম্প্যাথেটিক আউটপুট বাড়াবে। সিম্প্যাথেটিক আউটপুট কি করে? ভ্যাসোকনস্ট্রিকশন করে, আমরা জানি। হুম, আর্টেরিয়াল প্রেশার বাড়াবে, ভ্যাসোকনস্ট্রিকশন প্রেশার বাড়বে। এখন আর্টেরিয়াল প্রেশার যদি বাড়ে, ওই যে কেমোরিসেপ্টর যেভাবে এডিকাডিয়া করে এরকম কিছু, আর্টেরিয়াল প্রেশার যখন বাড়ে, তখন আমরা জানি ব্যারিস্টার মেকানিজম থেকে একটু আগে আমরা দেখলাম, আর্টেরিয়াল প্রেশার যদি বাড়ে, একটু আগে ব্যারিস্টার বললাম না, ব্যারিস্টার তো একটু নেগেটিভ ফিডব্যাক দেয়। প্রেশার বাড়লে কমায়, প্রেশার কমলে বাড়ায়, এটাই তো ব্যারিস্টারের কাজ। আর্টেরিয়াল প্রেশার এখানে জি বেড়ে গেছে, তাহলে ব্যারিস্টার কি করবে? কমাবে। এবং ব্যারিস্টার কি করে? ব্র্যাডিকার্ডিয়াও করে ওই প্রেশার বাড়লে। একই সাথে যদি সিম্পাথেটিক ইনহিবিট করবে ব্যারিসেপ্টর। আবার মূল কথা হচ্ছে এই ঘটনা ঘটবে, ঘটার পর আবার ব্যারিসেপ্টর হচ্ছে আপনার ভূমিকা নেবে। এই ঘটনা ঘটবে আগে, এই জন্য ব্যারিসেপ্টর আবার আসছে, ব্যারিসেপ্টর এসে আবার ব্র্যাডিকার্ডিয়া করছে। এটা হচ্ছে কুশিং রিফ্লেক্স। মানে যদি দুটো কথা মনে রাখতে হয়, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, সেই সাথে ব্র্যাডিকার্ডিয়া হবে। আর ব্রেইন বেস রিফ্লেক্স যদি বলি, যে ভেনাস রিটার্ন বাড়বে বা রাইট এট্রিয়াম স্ট্রেস হইলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। এটা হচ্ছে মূল কথা। কিছুই মনে না রাখলে এই দুটো কথা মনে রাখলেই চলবে। দুইটা কথা মনে রাখলে হবে। হ্যাঁ, যে আমার কিছুই মনে নেই, আমি এই দুটো জিনিস জানি, যে কুশিং রিফ্লেক্স হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের সাথে, আর বেন ব্রিজ রিফ্লেক্স হচ্ছে রাইট এট্রিয়াল প্রেশারের সাথে। ভেনাস ভেনাস রিটার্নের সাথে। ভেনাস রিটার্ন বা রাইট এট্রিয়াল প্রেশার, হ্যাঁ। তো হার্ট ব্লক। জি হার্ট ব্লক হচ্ছে যদি এই যে ইম্পালস, আমরা যে কন্ডাকটিভ সিস্টেম পড়লাম, ফার্স্ট ক্লাসে পড়ছিলাম না, কন্ডাকটিভ সিস্টেম অফ হার্ট। কন্ডাকটিভ সিস্টেমে মানে যে কোনো কন্ডাকশন পাথের যদি এখানে ব্লক হয়, সেটা হচ্ছে আপনার হার্ট ব্লক। হার্ট ব্লক মানে ইম্পালস ট্রান্সমিশন ব্লক হবে। আমরা কি জানি, হার্টের এস এ নোড আছে, এবি নোড আছে, এগুলো আছে না? ধরা যাক এখানে এস এ আছে। নোড, এখানে এবি নোড। তো এস এ নোড থেকে এবি নোডে ধরা যাক কোথাও একটা ঝামেলা আছে, ইম্পালস ক্যারি করতে পারতেছে না, তাহলে হচ্ছে হার্ট ব্লক বলবো না আমরা। অথবা এমন যদি হয় যে এস এ নোড থেকেই ইম্পালস আর যাইতে পারতেছে না, মানে ওখান থেকে যাইতে পারতেছে না, সেটার নাম হচ্ছে এস এ ব্লক, মানে সাইনোয়েট্রিয়াল ব্লক। মানে একেবারে এস এ নোড থেকেই ঝামেলা। ধরা যাক কারো ভ্যাগাল স্টিমুলেশন, প্রচন্ড ভ্যাগাল স্টিমুলেশন, প্যারাসিম্পথেটিক, তো ও তো এই যে এই এস এ নোটের উপর কাজ করে দেখা গেলো প্রচন্ড রূপে ইনহিবিট করলো, তো এস এ নোড থেকে আর ইম্পালস আসতেছে না, এরকম হইতে পারে। এটা হচ্ছে সাইনোয়েট্রিয়াল ব্লক। আর একটা হতে পারে কি এভি ব্লক, মানে হচ্ছে ঝামেলা কোথায়? এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার এবি নোডের এখানে হবে, তাহলে এভি ব্লক। এবি নোটে আর হতে পারে কি বান্ডল ব্রাঞ্চ ব্লক। বান্ডল ব্রাঞ্চ মানে কি আমরা জানি না, এবি 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 থেকে, এবি থেকে কি আসে? বান্ডল অফ হিস, বান্ডেল অফ হ্যাঁ। হিস। তারপর রাইট বান্ডল ব্রাঞ্চ, লেফট বান্ডল ব্রাঞ্চ, পার্কিনস, এরকম না? তাহলে হতে পারে কি এই বান্ডল ব্রাঞ্চ জি যদি কোনো ব্লক থাকে, রাইট বান্ডল ব্রাঞ্চ, এটার মানে হচ্ছে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, এটার মানে হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। তাহলে জি এসে নোডে ঝামেলা হতে পারে, এসে নোডাল ব্লক, তারপর এভি ব্লক হতে পারে, তারপর হচ্ছে বান্ডল ব্রাঞ্চ ব্লক হতে পারে। হ্যাঁ, বান্ডেল অফ। হুম। এখন ইভি ব্লককে আমরা তিন ভাগে ভাগ করছি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আর হচ্ছে থার্ড ডিগ্রি ব্লক। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ব্লক হচ্ছে আমরা ইসিজিতে গিয়ে এটা এটা ছবি টবি দেখবো, এখন জাস্ট একটু জেনে রাখি। সেটা হচ্ছে, আমরা তো মনে হয় সবাই জানি, এতটুকু তো আমাদের কনসেপশন থাকার কথা, যে এই যে এস এর যে ইম্পালস জেনারেট হয়, মানে অ্যাট্রিয়াম যে ডিপোলারাইজেশন হয়, তখন ইসিজিতে কোন ওয়েভ তৈরি হয়? পি ওয়েভ, তাই না? পি ওয়েভ। তারপর জি হচ্ছে এই যে এভি নোডে আসে, এভি নোডাল ডিলে হয় একটা, হ্যাঁ, এভি নোড থেকে যাতে ডিলে হয়, তাই না? এই এভি নোডাল ডিলের জি জন্য পি ওয়েভ এর পরে একটা গ্যাপ পাওয়া যায়, সেটার নাম কি? পিআর সেগমেন্ট না? পিয়ার এরকম তো, সেগমেন্ট। পি ওয়েভ একটা গ্যাপ পাওয়া যায়, এটার নাম হচ্ছে পিআর সেগমেন্ট আর কি। আর টোটাল পিআর ইন্টারভেল হচ্ছে এটা, একের পি শুরু থেকে
এই পর্যন্ত, হ্যাঁ। এটা হলো পিআর ইন্টারভাল। জি। আর এইটা হচ্ছে শুধু মানে পিআর সেগমেন্ট আর কি, যেটা রাখতেছি। তাইলে এই এই ডিলেটা হয় মেইনলি হচ্ছে এভি নোডে যেহেতু একটু ডিলে হয়, সেই কারণে এই সময়টা আমরা পাই, হ্যাঁ। তো মানে পি আর ইন্টারভাল নর্মালি হচ্ছে 0.20, মানে এর কম হওয়ার কথা। 0.20 সেকেন্ড, হ্যাঁ। এগুলো আমরা ডিটেলস করবো, সেকেন্ড মানে কি, কোনটার মানে কি, কেন কি হয়, মানে বেসিক্সটা আমরা ডিটেলস করবো। রোগ টোগ যে আমরা জাস্ট ফাইন্ডিং গুলো বলবো, কিন্তু মানে কনসেপশন আমি চেষ্টা করব খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যার কারণে আপনি নিজেই ই করতে পারবেন যে কি পাওয়া যেতে পারে, কি পাওয়া উচিত কোন ডিজিজে, চেষ্টা করবো আর কি। তো তাহলে যদি এমন হয় যে পি আর ইন্টারভাল বেশি, তাহলে 0.20 জায়গায় 0.24 সেকেন্ড সময় লাগলো, তাহলে একটু বেশি সময় লাগলো না? তাহলে পি আর ইন্টারভাল এপিডুরাল ডিলেটা বেশি হইলো। ডিলেটা বেশি হলো, তাহলে পি আর ইন্টারভাল বেড়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, মোর দ্যান 0.20 সেকেন্ড, মানে পি আর ইন্টারভাল বেশি বেড়ে যাচ্ছে। প্রতিবার দেখা গেলো আমি যদি ইসিজি রিদমে দেখি, মানে পেপারে দেখবো যে পি আর ইন্টারভাল 0.24 এরকম বেড়ে গেছে প্রতিবারই। তাহলে এটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক কি? সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আমরা বলি মোবিস টাইপ 1, মোবিস টাইপ 2, বা মোবিস টাইপ 1 এর নাম উইনকেব্যাক। তো দরকার নাই, মোবিস টাইপ 1, 2 আমরা জানি। এটা হচ্ছে মানে ইরেগুলার আর কি। তো ইরেগুলার কেমন, আচ্ছা আমরা বলি, একটা হচ্ছে মুভিস টাইপ ওয়ানটা প্রগ্রেসিভ আগে বলি। লেন্থনিং অফ দ্য পিয়ার মুভিস টাইপ ইন্টারভ্যাল ওয়ানটা বলি। মেবি। মুভিস টাইপ 1, হ্যাঁ। প্রোগ্রেসিভ লেংথেনিং অফ পিয়ার ইন্টারভাল। প্রোগ্রেসিভ লেংথেনিং মানে কি? মানে ধরা যাক 0.20 ছিল, হ্যাঁ। তারপর হলো 0.22, টু টু। মানে পরের পিয়ার। তারপরের পিয়ার যদি ইন্টারভাল দেখি হুম। 0.23 ধরা যাক, 24। তারপর 0.24, এরকম প্রোগ্রেসিভ লেংথেনিং করবে। একটা সময় গিয়ে একটা ড্রপ বিট হবে, মানে এই পিটা আর কিউ এ যাবে না, মানে তাহলে ড্রপ বিট হলো। এই ড্রপ বিটটা হওয়ার পরে আবার আগের থেকে শুরু হবে, মানে প্রোগ্রেসিভ লেংথেনিং অফ পিয়ার ফলোড বাই ড্রপ বিট। এটা বুঝতে পারছি? মানে পিয়ার একটু ড্রপ ড্রপ বাড়লো, বিট কি? ড্রপ বিট মানে হচ্ছে পি ওয়েভ তৈরি হয়েছে, মানে ইম্পালস তৈরি হয়েছে, কিন্তু সেই ইম্পালসটা ইয়া পর্যন্ত যায়ই নাই, মানে ভেন্ট্রিকলে যায় নাই। ভেন্ট্রিকলে না গেলে, ইম্পালস না গেলে তো ভেন্ট্রিকল বিট করবে না, তাই তো। ভেন্ট্রিকলে মানে বিট তো আমরা কিউআরএস দেখি। কমপ্লেক্স থাকবে না, তাই হ্যাঁ, নাকি? কিউআরএস কমপ্লেক্স থাকবে না, এটা তো ড্রপ বিট। মানে আচ্ছা আচ্ছা। এতই মানে লেংদি হয়েছে, পিয়ার ইন্টারভাল বাড়তেছে না, 0.22, 0.24, 0.26, 0.28, মানে এতই লেংদি হয়েছে যে আর যায় নাই, পরের বিটটা আবার তৈরি হয়ে গেছে। হুম। মানে পিয়ার পাচ্ছি, পি পাইলাম, কিউআরএস নাই। আবার পি আর আবার পি আর কিউআরএস পাবো, কিন্তু এই ইন্টারভালটা আবার সেই প্রথম থেকে, ওই যে 0.20 থেকে শুরু হবে, ঠিক আছে। 0.20, 0.22, 0.24, 0.26 পি আছে, কিউআরএস নাই। আবার পি আছে, কিউআরএস কত থেকে শুরু হবে? ওই 0.20 থেকে, ঠিক আছে। মানে প্রোগ্রেসিভলি লেন্থ বড় হবে, সাথে একটা ড্রপ বিট হবে, মানে কিউআরএস কমপ্লেক্স পাবো না। ড্রপ বিটের পরে আবার নর্মাল হবে পিয়ার হ্যাঁ, ইন্টারভ্যাল। আবার নর্মাল হবে, হ্যাঁ। আবার ওই আগের থেকে শুরু হবে আর কি। আবার প্রোগ্রেসিভ আবার লেন্থেনিং। শুরু হবে 2 2 2 4। হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যাঁ, ওইরকম। তারপর হচ্ছে আসি মুভিস টাইপ 2। এটা আসলে সহজ মনে রাখার সিস্টেম কি? 2:1, 3:1 হার্ট ব্লক, বা 4:1 হতে পারে। তো কমনলি এটাই আর কি, 2:1, 3:1, মানে কি দুইটা পি ওয়েভ, একটা কিউআরএস কমপ্লেক্স, তিনটা ড্রপ কি বিট। পি ওয়েভ, ও একটা সরি সরি। কিউআরএস কমপ্লেক্স। মানে 2:1 মানে আসলে, হ্যাঁ, দুইটা পি, তারপর হচ্ছে একটা কিউ, হ্যাঁ, এরকম 2:1, 3:1 এরকম। আর ছবি আমরা যখন ইসিজিতে ছবি দেখাবো, তখন এটা ইসিজিতে দেখাবো আর কি, ছবিগুলা, যে এটা কোনটা কিরকম। তারপর হচ্ছে এই যে হার্ট ডিগ্রি হার্ট ব্লক, মানে এর যে কি বলে, এর সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, মানে অ্যাট্রিয়াম আলাদা, ভেন্ট্রিকল আলাদা, ঠিক আছে। অ্যাট্রিয়াম আলাদা, ভেন্ট্রিকল আলাদা। ওই যে আমরা ভেন্ট্রিকুলার এসকেপ করছিলাম না, মনে আছে? আপনি যখন একটা আগগুলো দেখছেন, ভেন্ট্রিকুলার এসকেপ বলে একটা টার্ম করছিলাম না আমরা, ভেন্ট্রিকুলার এসকেপ, তারপর স্টোকহোম সিনড্রোম জি করছিলাম এগুলো আমরা, হ্যাঁ। মানে হচ্ছে জি। এস নোড অ্যাক্টিভ, হ্যাঁ, এস নোড অ্যাক্টিভ। এদিকে আবার ভেন্ট্রিকুলার ধরা যাক একটা পেসমেকার চালু হয়েছে, ভেন্ট্রিকল নিজের মতো করে বিট করতেছে। সেই বিট কত? ধরা যাক 40 বিট পার মিনিট।
আর এই যে কি বলে, এই ভদ্রলোক ধরা যাক তার সাইনাস, সাইনাস কি বলে, এথেনোডের ইম্পালসে ধরা যাক 70 বিট পার মিনিট চলতেছে। তাহলে A70-তে ও 40-এ কারোর সাথে কারো সম্পর্ক আছে? সম্পর্ক তো নাই। না এখানে ইম্পালস না। আলাদা আলাদা দুজনের। তাইলে দেখা যাবে আমি পি পাইলাম মিনিটে এরকম 70টা, এর মধ্যে কিউআরএস ধরো এখানে একটা পাইলাম, আবার এখানে একটা পাইলাম, আবার এখানে একটা পাইলাম, মানে কোন ঠিক ঠিকানা আছে? আহ, মানে কতটুকু গ্যাপ না। থাকবে পি আর, এগুলো তো কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু কার কার মধ্যে ঠিক ঠিকানা থাকবে? পি পি ইন্টারভ্যাল ঠিক থাকবে, এই যে আর আর ইন্টারভ্যাল কিন্তু ঠিক থাকবে। এটা কি বুঝছি কিনা? মানে ধরা যাক এ একটা পি ওয়েভ, এ একটা কমপ্লেক্স ধরলাম। এই পি ওয়েভ যেহেতু, এই পি ওয়েভ এরকম, ধরা যাক এই পি ওয়েভ এখানে একটা কমপ্লেক্স, মুছে দিই। তারপর ধরা যাক পি ওয়েভ কিন্তু তার রিদম মেনটেন করতেছে, কারণ সে মিনিটে তার 70 বার দিবে। 70 যেমন হইলো, মানে সবগুলো পির মাঝখানে গ্যাপ সমান। আবার এখানে ধরা যাক একটা আর ওয়েভ, মানে সবগুলো আর এর মাঝখানে গ্যাপ সমান। আহ, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আর তো 40 বিট পার মিনিট, তো 1 মিনিটে 40টা দিচ্ছে নির্দিষ্ট গ্যাপ পর পর। আর পি তো আবার 70 বিট পার মিনিট, সেও 1 মিনিটে 70 বার দিতে যতটুকু গ্যাপ লাগে করছে। কিন্তু আমি যদি বলি পি আর ইন্টারভাল কত, তাহলে তো মিলবে না, কারণ এখানকার পি আর ইন্টারভাল একটা, এরপরে এরপর তো ঠিক নাই। এই পি আর ইন্টারভাল মিলবে, আবার এদিকে খালি পি আছে, যার কারণে মানে অ্যাট্রিয়ামের সাথে ভেন্ট্রিকুলার সম্পর্ক নাই। অ্যাট্রিয়াম নিজের ভিতরে বিট করতেছে, ভেন্ট্রিকুল নিজের ভিতরে বিট করতেছে। আর এটা এরকম পাওয়া যাবে, এটা ডেফিনেশনে না, কিন্তু এটা জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আমরা মনে হয় এগুলো বুঝলাম না। জি ভাইয়া, বুঝতে পারছি। হার্ট ফেলিয়ার, হার্ট ফেলিয়ার আমরা ওই দিন একটু বলেছিলাম সামান্য কথাবার্তা। তারপর একটু দেখি জাস্ট টাইপ গুলো। রাইট ভেন্ট্রিকুলার ফেল হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেল হতে, তাই না? আর যে ভেন্ট্রিকল ফেল করবে সেই ভেন্ট্রিকুলার নাম রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর অথবা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। আর একটা বলা হয় বাই ভেন্ট্রিকুলার ফেলিওর। হ্যাঁ, বাই ভেন্ট্রিকুলার মানে কি, দুটাই ফেল করছে। বোথ আচ্ছা, ভেন্ট্রিকল ফেইলর। বোথ ভেন ফেল করছে। আচ্ছা ধরা যাক আমার লেফট ভেন্ট্রিকল ফেল করছে, পাম্প করতে পারতেছে না। ধরা যাক এই যে ওটা তো সিস্টেমিক হাইপারটেনশন আছে, প্রচুর প্রেশার সিস্টেমিক আর্টারিতে বা অ্যাওর্টাতে। তখন হার্ট কি করবে? আমার লেফট ভেন্ট্রিকল কি করবে? আগের থেকে বেশি কন্ট্রাকশন জেনারেট করতে হবে না, ফোর্স জেনারেট করতে হবে না জি। নাকি? আগের থেকে বেশি ফোর্স জেনারেট করতে হবে। তো আগের চেয়ে যদি বেশি ফোর্স জেনারেট করতে হয়, হার্টের কাজ বেড়ে গেল, হার্টের ওয়ার্কলোড বেড়ে গেল, চাপ বেড়ে গেল। তো এই হার্টের উপর যখন চাপ বেড়ে যাবে, তখন হার্ট তোটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে। যেমন যেসব সেল আমাদের ডিভাইড করতে পারে বডিতে, তারা হয়তো সেল নাম্বার বাড়ায়, কিন্তু হার্টের সেল, ব্রেনের নিউরন সেল, এগুলো তো ডিভাইড করতে পারে না। তো হার্ট সেল তো ডিভাইড করতে পারবে না, ডিভাইড না করতে পারলে তাদের হাইপারট্রফি হবে, মানে কি মাসলের সেলগুলো সাইজে বেড়ে যাবে। হ্যাঁ, এটা হাইপারট্রফি। তাইলে হার্ট যখন পাম্প করতে পারবে না, হার্টে যখন মানে পাওয়ার বেশি দরকার, তখন কোষগুলো বড় বড় হবে, হাইপারট্রফি হবে। তাইলে হার্টের সাইজ বড় হবে। তো এক সময় এই বড় হয়েও আর পারতেছে না, মানে কম্পেনসেটর করতে পারতেছে না, এমনই অবস্থা চলে দীর্ঘদিন ধরে প্রেশার 100 তার 80। তো হার্ট আর কত চাপ নিবে, কত চাপ নিবে? হার্ট তো আর বসে থাকে না। তো সে সেই 20 বছর ধরে সেই রকম চাপ নিতেই আছে, নিতে নিতে একসময় গিয়ে হার্ট ফেল করবে, যখন আর পারবে না। এখন লেফট ভেন্ট্রিকল ভাইয়া যদি এই ফেল করে, হাইপারট্রপিটা কি ভেন্ট্রিকলের ভিতরের দিকে হবে না বাহিরের দিকে হবে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। ভেন্ট্রিকুলার ভিতরের দিকে হবে না বাইরের দিকে হবে? এখন এটা ডিপেন্ড করে মেইনলি হচ্ছে যে আমরা বলি হাইপারট্রফি দুই ধরনের, কনসেন্ট্রিক আর ডাইলেটেড হাইপারট্রফি। মানে যদি ওয়াল থিকনেসটা বাড়ে শুধু, হ্যাঁ, এরকম তো ধরা যাক আমি একটা ভেন্ট্রিকল আঁকলাম, একটাই আঁকলাম, এটা ধরলাম মাসল, হ্যাঁ এটা মাসল, এটা মাসল, হ্যাঁ এটা ধরলাম নর্মাল। এখন এমন হতে পারে যে এই মাসলের থিকনেসটা বেড়ে গেল, এই ভিতরের জায়গা বাড়লো না, এটা হইতে পারে। এটা হচ্ছে কনসেন্ট্রিক জি। হাইপারট্রফি। ঠিক আছে, আরেকটা কি রকম হইতে পারে, ধরা যাক এটা হচ্ছে মাসলের ওয়াল, সেটা হচ্ছে এইরকম না,
আমি যদি এটা মুছি, এরকম হইলো, তাহলে এইভাবে বড় হইলো, মানে থিকনেসও বাড়লো, সাথে ভিতরের স্পেসও বাড়লো, এরকম হইতে পারে না একটা? ভালো। তাহলে এটা ডাইলেটেড হাইপারট্রফি। জি, হতে এটা পারে। হবে, হ্যাঁ হতে পারে। এটা হবে কোনটাতে? সেটা হচ্ছে এই যে আমি যে কনসেন্ট্রিক হাইপারট্রফি রাখলাম, এটা হবে যখন প্রেসার ওভারলোড হবে। হার্টের যদি প্রেসার ওভারলোড হয় অথবা ভলিউম ওভারলোড হয়, তাইলে এই ঘটনাগুলো ঘটতে পারে। প্রেসার ওভারলোড হইলে, প্রেসার ওভারলোড মানে হার্টের উপর প্রেসার বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, তো ওর তো জায়গার দরকার নাই, ওর দরকার ফোর্স অফ কন্ট্রাকশন। তো এই যে সিস্টেমিক হাইপারটেনশন, হার্টের উপর চাপ বেড়ে গেছে, হার্টের কি ভলিউমের দরকার আছে, জায়গার দরকার আছে? এক্সট্রা জায়গার দরকার নাই, হার্ট শুধু এক্সট্রা ফোর্স দিতে পারলেই চলবে। তখন হার্টে এই যে কনসেন্ট্রিক হাইপারট্রফি হয়, খালি মাসল থিকনেস বাড়বে, বাইরের দিকে বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে ওই যে প্রেসার ওভারলোড হয়েছে। কারণ হার্টের যদি ভলিউম ওভারলোড দেই, ভলিউম ওভারলোডটা কি? ধরা যাক কারো অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে। অ্যাওর্টিক রিগার্জিটেশন মানে কি? এই যে ভেন্ট্রিকল ধরলাম, এখান থেকে অ্যাওর্টা বের হয়ে গেছে, হ্যাঁ, এই যে অ্যাওর্টিক ভালভ ইনকম্পিটেন্ট। নর্মালি এদিক দিয়ে ব্লাড বেড়ে যাওয়ার কথা, ব্লাড বেড়ে যাওয়ার পর হার্ট যখন পাম্প করবে ব্লাড বের হয়ে যাবে, তারপর হার্ট যখন ডাইলেট করবে তখন কিছু অ্যাওর্টিক ব্লাড প্রেশার চলে ঢুকতে আসবে। নিবে। হ্যাঁ, অ্যাওর্টিক প্রেশার ঢুকতে নিবে ব্লাডে, ভেন্ট্রিকল, তখন হচ্ছে অ্যাওর্টিক ভালভগুলো বন্ধ হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে নর্মাল। এখন যদি অ্যাওর্টিক ভালভ ঠিক মতো বন্ধ না হয়, তাহলে ব্লাডটা ভেন্ট্রিকলে ঢুকে যাবে, যেটাকে আমরা বলি অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে এখন চিন্তা করেন, ভেন্ট্রিকল পাম্প করছে, পাম্প করে ব্লাড বের করে দিছে, তারপর ভেন্ট্রিকল ডাইলেট করলো, করার পরে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসবে, এটা তো নিয়ম। অ্যাট্রিয়াম থেকে তো আসতেছে, আবার অ্যাওর্টা থেকে আসতেছে, অ্যাওর্টা থেকে তো ব্লাড ওটার থেকে ভেন্ট্রিকুলার আসার কথা আসতেছে। না। হ্যাঁ, অ্যাওর্টা থেকে তো না। আসার কথা না, তারপর এক্সট্রা ভলিউম আসলো না, যে জিনিসটা সে বের করে দিচ্ছে সেই জিনিসটা আবার যদি ব্যাক করে, তার জন্য চাপ বেড়ে গেল না? এই যে ভলিউমের চাপ, ভলিউম বেড়ে গেল তার, এটা তো ভলিউম ওভারলোড। তো এইরকম হলে তার ভলিউমের জন্য জায়গা দেওয়া লাগবে, স্পেস দেওয়া লাগবে। স্পেস দিতে গিয়ে সে ডাইলেটেড হাইপারট্রফি হবে, কারণ স্পেসও লাগবে, তার এই এক্সট্রা ভলিউম অফ ব্লাড পাম্প করার জন্য এক্সট্রা ফোর্স জেনারেট করা লাগবে। এক্সট্রা ফোর্স যেহেতু জেনারেট করতে হবে, তার হাইপারট্রফি হইতে হবে, আবার এক্সট্রা স্পেস যেহেতু দিতে হবে ভলিউমের জন্য, তার ডাইলেটও হওয়া লাগবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরা যাক কারো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে, হ্যাঁ, ধরা যাক কারো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে। তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি থাকে, যেটা আমি বললাম, এই ভেন্ট্রিকল ঠিক মতো পাম্প করতে পারছে না, তাহলে কি আলটিমেটলি এই ভেন্ট্রিকল ফেল করবে এক সময়, নাকি? লেফট ভেন্ট্রিকল ফেল, তাই তো বললাম যে লেফট ভেন্ট্রিকল ফেল করছে। জি। বললে এই ব্যাকফ্লো হয়ে চাপটা কার উপর পড়বে? মানে আমি একটা পানির পাইপই ধরি, বা একটা মানুষই ধরি, একটা লাইন দিয়ে মানুষ যাচ্ছে, এটা তো একটা লাইনের মতো সার্কুলেশনটা। রাইট এট্রিমে ব্লাড আসতেছে, রাইট এট্রিম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমারি আর্টারি দিয়ে লাংসে, লাংস থেকে পালমারি ভেইন দিয়ে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল দিয়ে ওটা দিয়ে সারা বডিতে, সারা বডি থেকে আবার রাইট এট্রিয়ামে, এরকমই তো। পুরোটা তো একটা সার্কেল। তো সার্কেলের একটা জায়গায় কলাপস করছে, তাহলে লেফট ভেন্ট্রিকল ফেল করছে। লেফট ভেন্ট্রিকল ফেল করলে সেই চাপটা গিয়ে ব্যাকফুল হয়ে লেফট এট্রিয়ামে পড়বে না? হম। পড়বে তো। তারপরে আবার লাংসে গিয়ে পড়বে। হ্যাঁ, জি। লেফট এট্রিয়ামে পড়বে, তো এই ব্যাকফুল হয়ে প্রেশারটা কি লাংসে গিয়ে পড়বে, তো লাংসে একসময় কনজেশন হবে নাকি? জি। ব্লাডের ব্যাকফ্লো হলে লাংসে একসময় কনজেশন হবে, মানে লাংসে ব্লাড ট্যাড জমবে। লাংসের কনজেশন হলে অসুবিধা কি? লাংসের তো ফ্লুইড বেড়ে, কনজেশন মানে কি? ফ্লুইড জমতেছে, ফ্লুইডের চাপ বেড়ে যাবে। তো একটা ভেসেলের ওয়ালের উপর ফ্লুইডের চাপ বেড়ে গেলে কি হবে? ফ্লুইড লিকেজ হবে না? লিকেজ হবে তো। লিকেজ হলে তো ইডিমা টিডিমা, লাংসের ঝামেলা তো। পালমোনারি আর্টারি বা পালমোনারি ক্যাপিলারি এটাকে চেষ্টা করবে যাতে ফ্লুইডটা লিকেজ না হয়। তখন তারা ভ্যাসোকনস্ট্রিকশন করবে, যাতে ফ্লুইড লিকেজ টিকেজ না হয়। তো ভ্যাসোকনস্ট্রিকশন করলে কোথাও রেজিস্ট্যান্স বেড়ে গেল না? জি। ভ্যাসোকনস্ট্রিকশনের রেজিস্ট্যান্স বাড়বে তো, নাকি? রেজিস্ট্যান্স বাড়বে। তো রেজিস্ট্যান্স বাড়া মানে কি? এদিক যে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে কালার টালার কিন্তু দেখে ভাবেন না এরকম। রাইট ভেন্ট্রিকল থেকে আলটিমেটলি এখানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে রাইট ভেন্ট্রিকলের উপর চাপ বেড়ে, চাপ করে গেল না? রাইট ভেন্ট্রিকলের উপর চাপ করে গেল তো, নাকি? জি। রাইট ভেন্ট্রিকল চাপ করে গেল, তাইলে এক সময় রাইট ভেন্ট্রিকল ফেল করবে। রাইট ভেন্ট্রিকুলার ফেল করবে ফেল নাকি? করবে, রাইট ভেন্ট্রিকল ফেল করলে সেই চাপটা পড়বে কার উপর? রাইট এট্রিয়ামের উপরে, নাকি? রাইট এটিএম এর উপরে পড়বে। জি। হ্যাঁ, রাইট এট্রিয়ামের উপরে পড়লে আবার সেই চাপ পড়বে কি সারা বডিতে গিয়ে?
নাকি? পেরিফেরালি ব্লাড জমে যাবে। হ্যাঁ, সারা বডিতে ব্লাড জমবে না তখন? রাইট টাইমে যদি সারা বডিতে ব্লাড আসে, রাইট টাইমে জমা মানে আলটিমেটলি সেটা ভেইনের উপর চাপ পড়বে, সুপ্রিয়া ভেনা বা ইনফ্রা ভেনা বা সুপ্রিয়া ভেনা বা ইনফ্রা ভেনা মানে সারা বডির ব্লাড আসে হচ্ছে এই দুইটা দিয়ে, তাহলে সারা বডিতে ব্লাড জমবে। যেটার নাম সিস্টেমিক কনজেশন, যেটার নাম সিস্টেমিক কনজেশন। আর লেফট ভেন্ট্রিকল ফেল কন্ডিশন, করলে কোথায় ব্লাড জমছে? পালমোনারিতে, তার মানে পালমোনারি কন্ডিশন। পালমোনারি কনজেশন। তাহলে হচ্ছে এটার নাম কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। হ্যাঁ, বাই ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলে কিন্তু এটা লেফট ভেন্ট্রিকুলার ফেল করতে, রাইট ভেন্ট্রিকুলার ফেল করছে। ক্লিয়ার? তাহলে কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ওটা কি রাইট ভেন্ট্রিকল ফেলিওর বা লেফট ভেন্ট্রিকল ফেলিওর বা রাইট হার্ট সেটাকে ফেলিওর কনজেস্টিভ লেফট বলা হার্ট যাবে। ফেলিওর বলা যায়? হ্যাঁ, বলা যাবে, কনজেস্টিভ বলা যাবে যদি সিস্টেমিক কনজেশন হয়, হার্ট ফেল হয়। কিন্তু কনজেস্টিভ যদি আমি পুরোটা বলি, কোনো কিছু না বলি যে রাইট সাইডে না লেফটের কারণে, তার মানে তো ধরেই না হবে যে পুরোটাই কনজেশন, সবখানি কনজেশন। পালমোনারি কনজেশন, জি। সিস্টেমিক কনজেশন সবই যখন হবে তখন তো আর কোনো ভাগ নাই। এখন আরেকটা কথা এখানে বলে নিই সম্পূরক তথ্য, সেটা হচ্ছে এই যে এইটা আমরা বাদ দিলাম, ধরেন এই আলোচনা বাদ দিলাম, এইখানে পালমোনারি হাইপার টেনশন হয়েছে না? হ্যাঁ, বললাম না কিভাবে পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়েছে? ভ্যাসোকনস্ট্রিকশন মানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে, মানে কি পালমোনারি হাইপার টেনশন তো, নাকি? পালমোনারি হাইপার জি। টেনশনের কাছে কারণে রাইট ভেন্ট্রিকল ফেল করলো না, মানে লাংস এর কজের কারণে রাইট ভেন্ট্রিকল ফেল করলো না, নাকি? লাংস এর কজের কারণে রাইট ভেন্ট্রিকল ফেল করছে না, কথা বলেন? কর পালমোনারি, জি জি জি, বুঝতে পারছি, জি। এটা নাম হচ্ছে কর পালমোনারি। হ্যাঁ, জি। কর মানে করোনারি, মানে মানে হার্ট আর কি, কর মানে হার্ট, আমরা বলি না করোনারি আর্টারি। পালমোনারি মানে হচ্ছে লাং। লাং কজের কারণে যদি হার্ট ফেল করে সেটার নাম হচ্ছে কর পালমোনারি। এখন এই যে কি বলে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড জমছে, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড জমার মানে কি সারা বডিতে ব্লাড জমবে। হ্যাঁ, লিভার, স্প্লিন, গাট, তারপর পা, হাত, ডিপেন্ডেন্ট এগুলো হবে। তাহলে হার্ট ফেলিওর আর কোনো কোশ্চেন আছে? আর একটা আমরা বলেছিলাম হাই আউটপুট ফেলিওর, মনে আছে এর আগে? জি বলছিলেন। মানে কার্ডিয়াক আউটপুট বাড়লেও হার্ট ফেলিওর হতে পারে, এটা বলছিলাম। সেটা আমরা বলেছি, এরা বলবো না। আমি ব্লাড ভেসেলস থেকে কিছু বৈশিষ্ট্য বই। আচ্ছা, ভাস্কুলার কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হচ্ছে আমাদের আর্টারি আছে, আমরা জানি সবাই। তারপর আর্টারিওল আছে আরেকটু ছোট। তারপর ক্যাপিলারি আছে, ক্যাপিলারি কানেকশন থাকবে। এরপর হচ্ছে এক ভেনিউল ভেইন। হ্যাঁ, এটা নিয়ে আর বললাম না। এখন ফাংশনাল ক্লাসিফিকেশন একটা জিনিস আছে, ফাংশনাল ক্লাসিফিকেশন ইয়ার আর্টারি ভেসেলস এর আর কি। এটা হচ্ছে বলা হয় উইন কেসেল ভেসেল, মানে উইন কেসেল ইফেক্ট। রেজিস্ট্যান্স ভেসেল, এক্সচেঞ্জ ভেসেল, ক্যাপাসিটেন্স, কোনটা কি? উইন কেসেলটা পরে বলতেছি। রেজিস্ট্যান্স ভেসেলস কোনটা, মানে মেইনলি যে আমরা যে বলি না টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে কার্ডিয়াক আউটপুট বলি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলি, এই কথাগুলো, এই রেজিস্ট্যান্স ভেসেল কোনগুলো? মেইনলি আর্টেরিয়ল। আর্টেরিয়াল গুলো হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস। আর্টেরিয়ল মানে আর্টারির পর একটা, একটু ছোটগুলো। হ্যাঁ, আর্টেরিয়ল। তার মানে ওরা ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে প্রচুর পরিমাণে, শক্তিশালী ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে, তার মানে ওরাই মেইনলি রেজিস্ট্যান্স দেয়। তার মানে ওদের ওয়ালে স্মুথ মাসল সেল থাকে যারা কনস্ট্রিকশন করার ক্ষমতা রাখে। তাহলে মেইনলি রেজিস্ট্যান্স ভেসেলস কোনগুলো? আর্টেরিয়ল। তারপর এক্সটেন্স কোনগুলো করে? ক্যাপিলারি। ক্যাপিলারিতে গ্যাস মানে অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড, নিউট্রিয়েন্ট, এগুলো এক্সচেঞ্জ হয়। তারপর হচ্ছে ক্যাপাসিট্যান্স ভেসেলস। ক্যাপাসিট্যান্স মানে মেইনলি ব্লাড ধরে রাখে যারা, তারা কারা? ডাইলেটেড জিনিসপত্রগুলো, ভেইন। এখন আসলে বলি উইন কেসেল। আচ্ছা, এই যে হার্ট পাম্প করে, ভেন্ট্রিকল পাম্প করে, তো পাম্প করার সময় যে ফোর্স ক্রিয়েট হয় সেটা দিয়ে তো অ্যাওর্টা দিয়ে। হ্যাঁ, হ্যালো, কিছু বলবেন নাকি? না ভাইয়া বলেন। না না না, ওই একজনের সাউন্ড। সরি। আচ্ছা, সমস্যা নেই। এই যে হার্ট যে পাম্প করে, এটা কোশ্চেন। হ্যাঁ, হার্ট যে পাম্প করে, ব্লাড বের হয়ে যায় অ্যাওর্টা দিয়ে, সারা শরীরে বের হয়ে যায়। তো হার্ট যখন পাম্প করে তখন নাই গেল বুঝলাম, যখন হার্ট ডাইলেট করে তখন এই ফোর্স পায় কই? তখন এই ফ্লোর ফোর্সটা আসে থেকে, হার্ট তো বন্ধ, হার্ট তো পাম্প করতেছে না, হার্ট ডাইলেট হয়েছে। তখন এই যে ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি থাকে, ইলাস্টিক টিস্যু থাকে ব্লাড ভেসেলের গায়ে, বিশেষ করে বড় ভেসেল গুলোর গায়ে, এই যে আউটার গায়ে। ইলাস্টিক টিস্যুর রিকয়েলিং এর কারণে, ধরা যাক এটা আমার ব্লাড ভেসেলস, এখানে ব্লাড ঢুকছে, তো এটা ফুলে গেছে না, ব্লাড যখন ঢুকবে ফুলে যাবে। ইলাস্টিক রিকয়েলিং এর কারণে আবার এইরকম হবে। তো এরকম করলে ব্লাডের উপর একটা চাপ পড়ে গেল না, সেই চাপের কারণে সে সামনের দিকে আগাবে।
এটা হচ্ছে উইনকেসেল, এটা জার্মান শব্দ, যেটা মানে এয়ার চেম্বার, মানে এই মেকানিজমে জিনিসটা হয়। তাহলে উইনকেসেলের কারণেই বা এই এই ইফেক্টের কারণেই ডায়াস্টলের সময় আমাদের সারা শরীরে সার্কুলেশনটা ঠিক থাকে। ঠিক আছে। তারপর আছে ক্যাপিলারি। ক্যাপিলারি কিছু টাইপস আছে। ক্যাপিলারির মধ্যে কিছু দেখেন নিচে লিখে দিচ্ছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্যাপিলারি, এন্ডোথেলিয়াল, ক্যাপিলারি মানে হচ্ছে এন্ডোথেলিয়াল লাইনিং থাকে, হ্যাঁ। ব্লাড ভেসেলের লাইনিং তো এন্ডোথেলিয়াম। ধরা যাক এগুলো এরকম এন্ডোথেলিয়াল সেল, এগুলো সেল আর কি। নিউক্লিয়াস, এর মনে করেন মাঝখানে নিউক্লিয়াস আছে আর কি, আঁকলাম না, দেখ নিউক্লিয়াস তো সবারই আছে, এটা আর কি ব্লাড ভেসেল আঁকলাম। তো এই সেলগুলো থাকতে পারে কন্টিনিউয়াস, আমি যেটা এঁকেছি এটা কন্টিনিউয়াস। তারপর হচ্ছে ফেনেস্ট্রেটেড, মানে এন্ডোথেলিয়াল সেলগুলোর মাঝখানে ফুটা 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 থাকতে পারে, যেটা থাকে মেইনলি আমরা ইয়াতে পড়ছি, রেনাল গ্লোমেরুলাস পড়ছি। যদি ভবিষ্যতে রেনাল ফিজিওলজি পড়ি তাহলে আমরা এটা ডিটেলস ব্যাখ্যা করবো। ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম থাকে আর কি। তাহলে অনেক বেশি ফ্লুইড টুইড বা জিনিসপত্র মুভ করতে পারে ইজিলি। আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস, শুধু লিভারে শুধু ফেনেস্ট্রেটেড থাকে না, ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম থাকে। লিভারের ফিজিওলজি একটা ভিডিও বানাইতে পারি ভবিষ্যতে, মানে ওই আর্কিটেকচার গুলো, হেপাটিক আর্কিটেকচার, এক্সপ্রেস অফ ডিসে কোনটা কিভাবে থাকে, বানাইলে দেখে নিয়ে আর কি। তো এত ডিটেলস এখানে অন্তত বলা যাচ্ছে না আর কি। তাও যদি কেউ শুনতে চান তাহলে বলবো আর কি। আর এক্সচেঞ্জ অফ ফ্লুইড এন্ড নিউট্রিয়েন্টস, ফ্লুইড এবং নিউট্রিয়েন্টস কিভাবে এক্সচেঞ্জ হয়, তার চেয়ে আমি এই এই জিনিসটা একটু, মানে আপনারা দেখবেন, দেখার পর যদি মনে হয় যে না বুঝেন নাই, তাহলে আমি পরের ক্লাসে এটা ক্লারিফাই করব। এখন একটু সিম্পলিফাইড ভার্সনটা বলি, হ্যাঁ। সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে, আচ্ছা এখানেই ছবি রাখি। সেটা হচ্ছে, ধরা যাক এটা আমার হচ্ছে একটা, ধরা যাক এটা আমার একটা ব্লাড, কি ব্যাপার, ব্লাড ভেসেলস, হ্যাঁ। এইটা আর্টারিয়াল এন্ড, এইটা হচ্ছে ভেনাস এন্ড, মানে মাঝখানে কি আঁকলাম আমি তাহলে, ক্যাপিলারি, তাই তো। এটা ক্যাপিলারি। ক্যাপিলারি, ক্যাপিলারিতে এক্সচেঞ্জ হবে। তো আর্টারিয়াল এন্ডে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে ফ্লুইডটা তার বাইরের দিকে যাওয়ার জন্য দেয়ালের উপর যে চাপ দিতেছে, এটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা হলো সহজ কথা। আর অসমোটিক প্রেশার মানে হচ্ছে এই যে প্রোটিন গুলো, যেটা প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার বা প্রোটিন বা অঙ্কোটিক প্রেশার, এই যে ব্লাডের ভিতরে প্রোটিন আছে, তো প্রোটিন গুলো নিজেদের ভিতরে নিজেদের দিকে পানি ধরে রাখতেছে, মানে ফ্লুইড ধরে রাখতেছে। তো ধরে রাখার যে একটা ক্ষমতা, এটা হচ্ছে অসমোটিক প্রেশার। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে দেয়ালের দিকে চাপ দিতেছে বাইরে বের হওয়া যাওয়ার জন্য। তাহলে দুইটা বিপরীতমুখী প্রেশার, একটা হচ্ছে বাইরের দিকে যাইতে যাচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, একটা হচ্ছে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, মানে প্রোটিন গুলো ধরে রাখতে চাইতেছে। তাহলে দুইটা বিপরীতমুখী হলো না, হাইড্রোস্ট্যাটিক প্রেশার এদিকে যাইতে চায়, আর কলয়েডাল অসমোটিক প্রেশার এদিকে ধরে রাখতে যাচ্ছে। তাহলে দুইটা দুই মুখী ঘটনা। এখন ধরলাম এই পাশে আমার আর্টেরিয়াল এন্ডে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আর্টেরিয়াল এন্ডে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আমার হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার ধরলাম 35। এখন এই যে আর্টেরিয়াল এন্ডে আমার কলয়েডাল অসমোটিক প্রেশার হচ্ছে 25। তাহলে 35 বেশি না 25 বড়, কোনটা বড়? 35 বড়। হাইড্রোস্ট্যাটিক প্রেসার উইন করলো। হুম। হ্যাঁ। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেশি হয়, অস্মোটিক প্রেশার যদি কম হয়, মানে নেট প্রেশার গ্যাপ কত, 10। এই কারণে তাহলে ফ্লুইড কোন দিকে বের হবে? এদিকে ফ্লুইড বের হবে না? ফ্লুইড ব্লাড জি। ভেসেল থেকে বেরিয়ে যাবে না? বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেল। ফ্লুইড বেরিয়ে গেলে তাহলে ব্লাড ভেসেলের ভিতর ফ্লুইড কমলো না? হুম। আস্তে আস্তে প্রেসার আরো কমবে। প্রেশার তখন কিসের প্রেশার কমবে? হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমবে, অস- ও আচ্ছা। তাই না? কারণ ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, ফ্লুইডেরই তো প্রেশার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে ফ্লুইড যদি বের হয়ে যাচ্ছে বেশি প্রেশারের কারণে, বের হয়ে গেলে একসময় ফ্লুইডের প্রেশার কমে যাবে। তাহলে এখানে মাঝখানে এসে ধরলাম এটা হইলো 25, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা। প্রোটিন কি বাড়ছে কমছে কিছু?
প্রোটিন প্রোটিন তো নর্মালি ব্লাড ভেসেলস থেকে বের হয় না নাকি? প্রোটিন বের হয় না, তার মানে 25 ছিল এখানে প্রোটিনের প্রেশার, এখানেও 25। তাহলে নেট মুভমেন্ট আছে কিছু? নাই। জিরো। তারপর ফ্লুইড তো বের হইতেই আছে, বের হতে 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 মানে বের হয়েছে ওটাই বলছি কম জায়গা, তার এখানে এসে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হয়ে গেল আবার কত, ধরা যাক 15। অসমোটিক প্রেশার, প্রোটিন কি বের হয়েছে? হয়নি, 25 আছে। তাহলে প্রেশারটা কোন দিকে হইলো? বাইরের দিকে 15, বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে 15, আর ভিতরে থাকার চেষ্টা করতেছে 25। 25। বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে 15। তাহলে কোন দিকে আসবে ফ্লুইড? আকর্ষণ কোন দিকে বেশি? ভিতরের দিকে, ধরে ধরে রাখার দিকে। ভিতরে টানতেছে বেশি, ঠেলতেছে কম, টানতেছে বেশি। তাহলে যদি টানে তাহলে কি হবে? কিছু ফ্লুইড এখান থেকে আবার দিকে বের ভিতরে হয়েছিল, ঢুকবে। ভিতরে ঢুকবে। তাইলে এটা হচ্ছে কমন সিনারিও আমাদের ব্লাড ভেসেলস এর। এখন এই যে ঘটনাটা ঘটতেছে, এই যে ফ্লুইড বের হইলো, সব ফ্লুইড কি ভিতরে ঢুকবে? আর্টেরিয়াল এন্ডে যে ফ্লুইড বের হলো, ভেনাস এন্ডে কি সব ভিতরে ঢুকবে? ঢুকবে না। কারণ কি? নর্মাল যদি আমরা চিন্তা করি যে একজন মানুষকে ধাক্কা দেওয়া যত সহজ, টানা কিন্তু তার চেয়ে কঠিন। তো ফ্লুইড ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আর্টেরিয়াল এন্ডে, তো ওই প্রোটিন এটাকে টেনে অত ভিতরে সবটা নিতে পারবে না। সবটা তো নিতে পারবে না, তার মানে কি ইন্টারস্টিশিয়াল, এটা কি ব্লাড ভেসেলের পাশে ইন্টারস্টিশিয়াল স্পেস, তার মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড কিছু জমবে বা সবসময় কিছু হুম। ফ্লুইড থাকে। সব সময় কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেসে এই কারণেই ফ্লুইড থাকে। তো এই ফ্লুইড গুলো তো জমতেই থাকবে, যেহেতু যতটা বেরোচ্ছে ততটা ঢুকতেছে না, তার মানে সবসময় কিছু ফ্লুইড জমবে। তার মানে এই ফ্লুইড যদি জমতে থাকে, যে এক্সেস জমে যায়, সেটাকে আমরা বলি ইডিমা। ইডিমার ডেফিনেশন কি? অ্যাবনর্মাল অর এক্সেস অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। এক্সেস অ্যাকুমুলেশন, ইন্টারস্টিশিয়াল শুধু যদি ফ্লুইড। আপনি বলেন, হ্যাঁ শুধু যদি বলেন যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস, না এটা হইলো না। এক্সেস অ্যামাউন্ট অথবা অ্যাবনর্মাল অ্যামাউন্ট। এই যে ফ্লুইড, জমেই যাবে জমেই যাবে, তাই তো ঝামেলা। আমরা কি নর্মালি ফ্লুইড জমলে ঝামেলা না? যে ফ্লুইড তো আসতেই আছে, জমতেই আছে, তাহলে এই ফ্লুইড গুলোকে সরাইতেও হবে। আর্টেরিয়াল এন্ডে আসতেছে, ভেনাস এন্ডে ফ্লুইডটা ঢুকতেছে না, তার মানে কিছু ফ্লুইড জমতেছে, সেই ফ্লুইডটাকে সরাইতে হবে। সেটা কি দিয়ে সরবে? লিমফেটিক্স দিয়ে। তার মানে আমার এদিক দিয়ে লিমফেটিক্স চ্যানেল আছে। ঠিক আছে? এখানে যে ফ্লুইড জমতেছে এক্সট্রা, সেটা লিমফেটিক্স দিয়ে ড্রেন হয়ে আলটিমেটলি গিয়ে পরে আবার ভেনে মানে সার্কুলেশনে ঢুকতেছে। এই কারণেই আমরা বলি যে লিমফেটিক অবস্ট্রাকশন হইলে ইদিমা হয়। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে এইটার সিম্পলিফাইড ব্যাখ্যা। এটাতে অনেকগুলো ফোর্স ধরা হয়েছে, একটা বুঝে দেই। যেমন আমরা যদি এটাই দেখি, যে এই যে আমাদের ধরা যাক ক্যাপিলারি আর্টেরিয়াল এন্ডে ধরলাম, হ্যাঁ, ক্যাপিলারি প্রেসার ধরলাম 30, আমি যেটা ধরেছি 35, 30। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এখানে একটু নেগেটিভ প্রেসার থাকে, সেটা হলো 3। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অসমোটিক প্রেসার থাকে 8। তাইলে মানে এইখানে 30-এ হচ্ছে বাইরের দিকে চাপ দিতেছে, আবার এদিকে নেগেটিভ প্রেসার হচ্ছে 3, সে এদিকে নেগেটিভ মানে কি, ও নিচের দিকে টানতেছে, 3 দিয়ে টানতেছে, তাই 30 আর 3 33। আবার এখানে তো কিছু প্রোটিন নর্মালি আছে, তারা আবার নিজের দিকে টানতেছে, প্রোটিন তো নিজের দিকে টানতে পারে, সে 8 8 দিয়ে টানতেছে, 8 প্রেসার দিয়ে। তাহলে 30 + 3 33, আর 8-এ 41, মানে সে বাইরের দিকে টানতেছে 41 দিয়ে। এই আর্টিএল এর কথা বলতেছি। এখন এটা ফ্লুইড ধরে রাখতেছে কে? ফ্লুইড ধরে রাখার মতো কে আছে? শুধু প্রোটিন আছে ভিতরে। তাহলে ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করতেছে 28, মানে 28, আমি যেটাকে 25 ধরছি, বোঝানোর জন্য সহজ করছি এটাকে। তাহলে বাইরের দিকে ঠেলতেছে 41, ভিতরের দিকে টানতেছে 28। তাহলে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? বাইরের বাইরের দিকে দিকে যাবে। ঠেলতেছে 41, ভিতরের দিকে টানছে 28, বাইরের দিকে যাবে। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, এবং এরকম ভেনাসেন্টের ব্যাখ্যা এটা। আমি সিম্পলিফাইড ভাষণ দিচ্ছি, আমার মনে হয় এই নাম্বারগুলো লাগবে না। আমার সিম্পলিফাইড ভাষণটা মনে রাখলে ভালো, সহজ। সহজ না? 35 25 15, 25 25 25, এখন বের করে দেন কোনটায় কি হয়েছে। ঠিক আছে তো নাকি? জি। এমন না যে এটা সিম্পলিফাইড ভার্সনটা মানবে না, এটাও কিন্তু আমি বই থেকেই বলছি, আমেরিকান রাইটারের বই থেকেই। এখন আসে ব্লাড ফ্লো।
ব্লাড ফ্লো হইতে পারে ল্যামিনার আর টার্বুলেন্ট। ল্যামিনার ব্লাড ফ্লো মানে ল্যামিনার ব্লাড ফ্লো মানে এটা যদি একটা ব্লাড ভেসেলস হয়, তার ভিতর ব্লাড গুলো স্তরে 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 স্মুথলি রান করে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যামিনার ব্লাড ফ্লো। এটা যদি ব্লাড ভেসেলস হয়, চারপাশে একটু স্লো মুভিং লেয়ার, তারপরটা একটু আরো মুভ করবে, ভিতরটা আরো জোরে মুভ করবে, একেবারে সেন্ট্রালি যে ব্লাড যে সেলগুলো থাকবে সেগুলো সবচেয়ে দ্রুত মুভ করবে। এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। হ্যাঁ, এখন এটা যদি টার্বুলেন্স হয়ে যায়, ধরো দেখ ব্লাড ফ্লোটা এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, এরকম হইতেছে, হ্যাঁ, উল্টা পাল্টা, হ্যাঁ, এটা হচ্ছে টার্বুলেন্স। টার্বুলেন্ট ফ্লো হলে একটা শব্দ তৈরি হয়। যেমন আমরা প্রমাণ হিসেবে দিতে পারি, ব্লাড প্রেশার যে মাপি, ব্লাড প্রেশার আমরা মেশিন দিয়ে মাপি না, স্পিগোম্যানোমিটার দিয়ে, ওখানে যে শব্দ শুনি, এটা টার্বুলেন্স ব্লাড ফ্লোর কারণে হয়। কারণ কি, আমি এখানে বিপি কাপ বিপি কাপ বাড়তেছি না, বিপি কাপ বাইরে এমন প্রেশার দিছি, এর কারণে টার্বুলেন্সটা তৈরি হয়। এই শব্দটা আমরা শুনি। তাইলে এই যে ওই যে ব্লাড প্রেশার মাপার সময় যে শব্দ শুনি, ওটার নাম কফ সাউন্ড। আচ্ছা, এই যে আমরা ব্লাড ফ্লো, এটাকে টার্বুলেন্ট হবে নাকি সেটা মাপি হচ্ছে একটা নাম্বার দিয়ে, সেটার নাম হচ্ছে রেনল্ড নাম্বার। এটা মনে হয় লাগবে না, জাস্ট শর্ট করে বলে রাখি যে টার্বুলেন্স হবে নাকি হবে না সেটা মাপি আমরা এই ইকুয়েশন দিয়ে। রেনল্ড নাম্বার হচ্ছে মানে রো ডি ভি বাই ইটা, এটাই তোমার এটার নাম। এর মানে ঘনত্ব, ডায়ামিটার, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ভিসকোসিটি। মানে যদি কোনো কিছুর এই কি বলে ঘনত্ব বাড়ে, তাইলে তার টার্বুলেন্স হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি ডায়ামিটার বাড়ে, টার্বুলেন্স হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি ভেলোসিটি বাড়ে, টার্বুলেন্স হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি ভিসকোসিটি, এটা হচ্ছে সরি ইয়া ডেন্সিটি, ভিসকোসিটি, হ্যাঁ, বাড়লে হচ্ছে সম্ভাবনা কমবে। এটা লাগবে না সম্ভবত, কোথাও লাগবে না সম্ভবত, কিন্তু যেহেতু একটা ইকুয়েশন আছে এই জন্য দেওয়ার চেষ্টা করছে, যদি কারো লাগে বইপত্র যদি দেখে যেটা কি সেটা। ডেনসিটি বাড়লে কি বাড়ার কথা? এইটাই হচ্ছে আমি একটু করলাম, এটা আমার একটু ক্লিয়ার করতে হবে যে এটা আসলে আমি এখন খেয়াল করলাম যে এটা নিয়ে আমিও ওই অত ডিটেলস আসলে চিন্তা করিনি, যেহেতু লাগে না, কিন্তু আমি এই জন্য একটু থমকে দাঁড়ালাম যে এইটা কি বুঝাইছি, কিসের ডেন্সিটি। আর এইটা আবার ভিসকোসিটি, যেমন ভিসকোসিটির সাথে মিলছে, হ্যাঁ, ভিসকোসিটি বাড়লে কমবে, কিন্তু এই হ্যাঁ, ডেন্সিটিটা কিসের শুনেছি, বুঝাইলো। ঠিক আছে। হ্যাঁ, এটা আমার দেখতে হবে। হ্যাঁ, আমি আচ্ছা আসলে ঠিক অত আছে, এটা ভালোভাবে, আমরা বাদ দিই, হ্যাঁ, এই যে খেয়াল করি নাই। আচ্ছা, এখন এই জিনিসটা দেখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা টরীক্ষায় আসে অনেক জায়গায়, যে এই ব্লাড ফ্লোর, কিউ মানে ফ্লো আর কি, ব্লাড ফ্লো সূত্রগুলো কি বা কিসের উপর ডিপেন্ড করে। এই এই দুটো সূত্র মাথায় রাখবেন। দুটো মানে তিনটা লিখছি আমি, বেসিকলি আসলে এটা বেসিকলি আমাদের এই যে পয়সিলের এই ভদ্রলোকের ইকুয়েশনটা লাগে আর কি। হ্যাঁ, তো কিউ ইকুয়াল আমরা কি বলতেছি, ডেল পি বাই আর। এটা সহজ। ডেল পি মানে হচ্ছে প্রেশার ডিফারেন্স। ধরা যাক এটা একটা ভেসেলস ধরলাম আমি, এটা ধরলাম পি 1, এটা ধরলাম পি 2। তো এর মাঝখানে যে প্রেশার ডিফারেন্স যত বাড়বে তার ফ্লো তত বাড়বে। ধরা যাক এখানে 20, এখানে 10, তাহলে ফ্লো হইতেছে, এখানে 20, এখানে 5, তার ডিফারেন্স আরো বেশি, তাহলে ফ্লো বাড়বে। এটা সহজ কথা, এটা নিয়ে ঝামেলা নাই। তাহলে প্রেশার ডিফারেন্স যদি বাড়ে, দুই দুই এন্ডের একটা নির্দিষ্ট দুইটা মানে দূরত্বের মাঝখানে আরো ধরলাম, প্রেশার ডিফারেন্স বাড়লে তাহলে ফ্লো বাড়বে। আর রেজিস্ট্যান্স বাড়লে ফ্লো কমবে, স্বাভাবিক কথা। যদি বাধা দেয় কেউ, তাহলে তো ফ্লো, যে কোনো কারণেই হোক, বাধা যদি তৈরি হয় তাহলে ফ্লো কমবে, সেটা সবখানেই সবকিছুতেই। এখন এই সূত্রটা কি, এইটাই হচ্ছে আমাদের মনে রাখা জরুরি, কারণ পরীক্ষায় আসলে এই সূত্র থেকে প্রশ্নটা, মানে এই সূত্র টাচ করে আসলে, জেএলপি পাই r⁴ 8 ইটা এল। তো জেএলপি তো আমরা বুঝলামই আগে সূত্র থেকে, এটা নিয়ে কনফিউশন নাই, যে প্রেশার ডিফারেন্স দুই পাশে যদি বাড়ে তাহলে ফ্লো বাড়বে। পাই তো যাই, পাইয়ের মান তো নির্দিষ্ট ও বলা দরকার কিছু নাই। রেডিয়াস, হ্যাঁ, রেডিয়াস, আর মানে হচ্ছে রেডিয়াস⁴। রেডিয়াস মানে তো আমরা জানি যে ব্যাসার্ধ হয়। তো এটা যদি আমার একটা প্রেশার দাও। বৃত্ত, হ্যাঁ, বৃত্ত ধরি, তার অর্ধেক আর কি, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, মানে হচ্ছে তাহলে ব্লাড ভেসেল যদি এটা ধরি ক্রস সেকশন, তাহলে এটা হলো ব্যাসার্ধ। তো r⁴ ওটা আমরা পরে বলতেছি। তাহলে এইটা বলে, এটা যদি নিচে, তার মানে এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, এটা আমাদের হুম। ভিসকোসিটি।
তাহলে ভিসকোসিটি বাড়লে ফ্লো কমবে, এটা আমরা জানি, যেহেতু ঠিক হয়ে গেছে ফ্লো কমে যাবে। যদি আমরা নর্মালি চিন্তা করি যে হুম পানির চেয়ে মধুর ভেলোসিটি তো কমবেই, কারণ ভিসকোসিটি বেশি। আর এল মানে লেংথ, ওই একই কথা, লেংথ যদি বেড়ে যায় আমার এতটুকু জায়গায় দৌড়াইতে হবে, আর আমার যদি এটা 1 মাইল হয় তাহলে তো মুশকিল। মানে লেংথ বাড়লে ফ্লো কমবে, কারণ হচ্ছে যত বেশি লেংথ তত বেশি ঘর্ষণ, তত বেশি ফ্লো কমবে। কারণ কোনো কিছুই তো ঘর্ষণের বাইরে নাই। যেই লেংথ বাড়লো আমার বেশি পরিমাণ ঘর্ষণ হবে, আস্তে 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 ফ্লো কমবে। তাইলে লেংথের সাথে ফ্লোর হুম ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভিসকোসিটির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আর মানে রেডিয়াস, তার রেডিয়াসের সাথে সম্পর্ক হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি পাওয়ার 4। মানে হচ্ছে এইটার মানে, ধরা যাক কারোর ব্লাড ভেসেলে আমি ধরলাম 1, মানে সিম্পলিফাইড করার জন্য বললাম আর এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 হুম মানে তো 1। কারণ 1 এর জায়গায় যদি আর এর মান হয়ে যায় 4, হ্যাঁ, আগে ধরলাম এখানে হুম 1 ছিল, তখন কিউ এর মান ধরলাম, কথার কথা কিউ এর মান 1, সিম্পলিফাইড করতেছি। এখন আর এর হুম মান হয়ে গেছে 4, তাহলে কিউ এর মান কত হবে? 4 টু দি পাওয়ার 4 নাকি? 16 হ্যাঁ নাকি? 16, না, তার মান 4 হইলে তো 256, আর 4 4 থেকে 16, 16 464, না, আরো বেশি হয়। 256 মনে হয়। হুম 264, 256, হ্যাঁ। 256 না? 64 into 4. হ্যাঁ, 264 না, 256, হ্যাঁ, ওই মেগাবাইটের হিসাব আর কি। 4 16, হ্যাঁ হুম 256। তার মানে 4 গুণ যদি আপনার রেডিয়াস বাড়ে, তাহলে ব্লাড ফ্লো বাড়বে হচ্ছে 256 গুণ। তাইলে মানে এই জন্যই ব্লাড ফ্লোর জন্য এই রেডিয়াসটা কত গুরুত্বপূর্ণ। ভেসেলস যদি ডাইলেট করে ফ্লো বাড়াবে, তাহলে কত, মানে কত বিশাল পরিমাণ ফ্লো বাড়ায় দিতে পারে যদি আমরা ভেসেল ডাইলেট করে দিতে পারি, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি পাওয়ার 4, এই জন্য এই ইকুয়েশনটা থেকে কোশ্চেন গুলো আসে আর কি সাধারণত, ঘুরে পেঁচায় উল্টা পাল্টায়। যেমন ধরেন যদি আর এর ইকুয়েশন চাই, রেজিস্ট্যান্সের ইকুয়েশন চাই আমরা এখন, রেজিস্ট্যান্স দেখতে চাই। তো এই যে আর আমরা এই 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 পিকচার করছি না, দেখেন তো, কালারটা একটু চেঞ্জ করে দিই। হুম এই যে আর বললাম না, ডেল পি বাই আর, তো কিউ মানে যদি আবার এই সূত্র করি, আচ্ছা এটা এগুলো মুছে দিই। কিউ মানে কি বললাম আমরা, ডেল পি বাই আর, সেই একই কিউ আর মানে যদি আবার এইটা হয়, তার মানে কি জিনিসটা এই না, আর মানে এইটা, তাই না? এটা বুঝছেন না বুঝেন নাই? হুম হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, কিউ মানে ডেল পি বাই আর, হুম আর মানে এটা যদি বসাই তাহলে কি হবে, ডেল পি বাই আর এর মানে এটা 8, এটা এল Right, right. বাই পাই আর 4, এটা মানেই তো এটা ডেল পি হুম জি জি। ইন্টু পাই আর 4/8 NL নাকি, মানে এটা, হুম তার মানে আর এর মানে এটা। তো এখন যদি আপনি বলেন রেজিস্ট্যান্সের সাথে কিসের কি সম্পর্ক, পারা যাবে না? যাবে। যাবে। কোশ্চেনটা মেইনলি ওগুলাইতে হয়। তো এই মোটামুটি আজকে আমাদের আলোচনা আর কি। এখন এই জিনিসটা আমরা ইসিজিতে লাগবে। তো লাস্ট ক্লাস ইসিজি আশা করি সবাই করবে, আশা তো করতেই পারি লাস্ট ক্লাস হিসেবে। তো এখন এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি, যে ইসিজির সাথে মানে আমাদের মানে অ্যাকশন পটেনশিয়াল সাথে ইসিজি কি সম্পর্ক। যারা অ্যাকশন পটেনশিয়াল যদি কেউ না হুম পড়ে থাকেন, অবশ্যই অ্যাকশন পটেনশিয়ালটা পড়ে নিন, তাছাড়া এই ক্লাসটা করানো খুব ডিফিকাল্ট হবে। আর একটা রিকোয়েস্ট, আপনারা তো দুইজন আসেনি, তারপরেও ভিডিও যারা দেখবে আর কি তাদের জন্য মেসেজটা দিতে চাই, ক্লাসটা যদি আপনি 10টা 10 থেকে না করেন, তাইলে আসলে খুব বোরিং লাগবে এবং কিছু বুঝবেন না, এবং মনে হবে যে হুদাই এই ক্লাসটা করলেন বা হুদাই আমার টাকা দিচ্ছেন। মানে 10টা 10 মানে 10টা 10 থেকেই ক্লাসটা করতে হবে, কারণ আমি যে কথাগুলোই বলবো প্রতিটা কথাই এই জিনিসটা না বুঝলে আমি পরের জিনিস বুঝাইতে পারবো না। যার কারণে অ্যাকশন পটেনশিয়ালটা অন্তত করে আসে, অ্যাকশন পটেনশিয়াল, তারপর হার্টের কন্ডাক্টিভ সিস্টেম, এই দুটা জিনিস অন্তত মানে ফার্স্ট ক্লাসটা অন্তত তৈরি আসে। তো যদি ই না থাকে তাইলে, নেক্সট ক্লাস কি শুক্রবারে? হ্যাঁ শুক্রবারেই চিন্তা করতেছি। আর